বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প রেলের কামরার গল্প শুরু করছি। প্রত্যেক ট্রেনের কামরাতেই একটা গল্প আছে। বিশেষ করে রাত্রি যাত্রায় একটা ছোট্ট ঘেরাটোপের মধ্যে উপর নিচে 4টি শয্যায় সম্পূর্ণ অচেনা 4 জন মানুষ একটা রাত কাটিয়ে যায়। এর মধ্যে গল্প থাকবে না? সম্প্রতি আমাকে পুরুলিয়া জেলা যেতে হয়েছিল চক্রধরপুর প্যাসেঞ্জারে। রাতের জার্নি, রাত 10টার পর ট্রেন ছাড়বে, সুতরাং খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ট্রেনে ওঠা। আমি নির্দিষ্ট ঘেরাটোপে পৌঁছে দেখি আর 2 জন যাত্রী আগেই এসে গেছে। একটি বার্থ খালি। একজন বেশ সপ্রতিভ অবাঙালি যুবক, আরেকজন মহিলা, তার সঙ্গে একটি ছোট্ট মেয়ে। ট্রেন না ছাড়লে শুয়ে পড়ার প্রশ্নই নেই। প্রথম 5 মিনিট কেউ কোনো কথাই বলে না। আমার মতো অনেকেই একটা বই খুলে বসে। প্রথমে কথা বলল মহিলাটি। কি করে যেন তিনি চিনতে পেরে গেলেন আমাকে। নমস্কারের বিনিময়ের পর জানা গেল তার ছেলে পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে। তিনি ছেলেকে দেখতে যাচ্ছেন। শুনতে শুনতে আমি কল্পনায় দেখতে পেলুম এক ব্যাকুল কিশোরের মুখ। আগেই চিঠি পেয়ে যেন সে ছটফট করছে মায়ের প্রতীক্ষায়। স্কুল কলেজে পড়ার সময় আমি কখনো হোস্টেলে থাকিনি। এখন মনে হলো, ইস, কেন থাকিনি। যুবকটি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিল। সে আসছে দিল্লি থেকে, যাবে বোকারোতে। মাঝখানে একবার বদল করতে হবে। অনেক বিষয়েই সে আগ্রহী। বাংলা সম্পর্কে খুব কৌতূহল। এই 3 জনের কথাবার্তা, গল্প সহজ, স্বাভাবিক, বেসুরো কিছু নেই। এরপর 4র্থ যাত্রীর আগমন। তিনি এলেন সদল বলে। অন্তত 4-5 জন লোক তাকে তুলে দিতে এসেছে। মনে হয় বেশ হোমড়া চোমড়া ব্যক্তি। তার লটবহরেরও শেষ নেই। কুলিরা বাক্সপোডরা আনছে তো আনছেই। জায়গাটা প্রায় ভরে গেল। একবার তিনি এক কুলিকে ধমক দিয়ে বললেন, এই হারামজাদা, ঠিক করে রাখ। কুলিদের সঙ্গে যারা এরকম ব্যবহার করে তাদের সম্পর্কে প্রথম থেকে আমার মনে একটা বিরূপতা গড়ে ওঠে। গালাগালি দেয়া তো অন্যায়, ওদের সঙ্গে তুই তোকারি করাটাও আমি ঘোরতর অপছন্দ করি। এই ব্যক্তির এমনই প্রতাপ যে কুলিও আপত্তি জানালো না। ট্রেন চলতে শুরু করলে সেই প্রতাপশালী ব্যক্তিটি নিচের বার্তে একটি বিছানা পাততে শুরু করে দিলেন। আমাদের সঙ্গে একটিও কথা বললেন না। হয়তো কথা বলার যোগ্য মনে করলেন না। কিন্তু আমার একটু খোঁচা মারার ইচ্ছে হলো। আমার টিকিটে লেখা আছে লোয়ার বার্থ। ভদ্রমহিলা মেয়েকে নিয়ে নিচেই শোবেন নিশ্চয়ই। তাহলে ওই লোকটি একটি নিচের বার্থ আগেভাগেই দখল করে নিলেন কি করে? সে কথা জিজ্ঞেস করতেই তিনি গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, আমি নিচেই শোবো। আমি তখনই ঠিক করলুম টিকিট চেকারকে ডেকে ওই লোকটিকে স্থানচ্যুত করতে হবে। ডাকতে হলো না। চেকার তখনই উকি দিলেন এবং জানালেন ওই প্রতাপশালী ব্যক্তি নিচের বার্থের অধিকারী। আমি তৎক্ষণাৎ মহিলার দিকে ফিরে জানালুম, আপনি নিচেই থাকবেন, আমার উপরে যেতে কোনো অসুবিধে নেই। ব্যাপারটা তা ঘটল না। মহিলাটির পুরো কনফার্মেশন ছিল না, তাই তাকে পাশের সাইড সিটে যেতে হলো। তার জায়গায় এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। ইনিও বেশ আলাপি। জানা গেল ইনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত। আমরা 3 জন আরও কিছুক্ষণ আড্ডা চালালুম। সেই প্রতাপশালী ব্যক্তিটি আমাদের অগ্রাহ্য করে একটিও বাক্য বিনিময় না করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। 4টি চরিত্র, তার মধ্যে 3 জন একদিকে
আরেকজন মূর্তিমান, ব্যতিক্রমী। সবাই একরকম হলে গল্প জমবে কী করে? একটু পরে সবাইকে শুয়ে পড়তে হলো। বেশ শীতের রাত। আমাকে নামতে হবে আদ্রা স্টেশনে ভোর 5:30টায়। শীতের ভয়ে সব জানালা বন্ধ, চোর ডাকাতের ভয়ে দরজাও বন্ধ। অন্ধকারের মধ্যে কখন 5:30 বাজবে বুঝব কী করে? কন্ডাক্টর গার্ডকে যদিও ডেকে দিতে বলা হয়েছে, কিন্তু তিনিও যদি ঘুমিয়ে পড়েন। ঠিক করলুম ঘুমোবই না। মাঝে মাঝে উঠে ঘড়ি দেখতে হবে। মাঝে মাঝে তন্দ্রা আসছে, তবুও জোর করে ঘুম তাড়াচ্ছি। এই রকম অবস্থায় যা হয়। শেষ রাত্রে হঠাৎ গাঢ় ঘুম এসে যায়। হঠাৎ এক সময় মনে হলো চতুর্দিকে দুমদাম শব্দ হচ্ছে, কারা যেন চেঁচামেচি করছে বাইরে। প্রথমেই মনে হলো ডাকাত। ইদানিং ট্রেন ডাকাতি খুব সহজ পেশা হয়ে গেছে। আমার কখনো ডাকাত দেখার অভিজ্ঞতা হয়নি। মনে মনে শখ আছে, একবার ডাকাতের পাল্লায় পড়লে মন্দ হয় না। ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। আমার কাছ থেকে আর কি নেবে? আমি তো আর বীরপুরুষ সেজে তাদের প্রতিরোধ করতে যাব না যে তারা আমাকে ছুরি মারবে। বিদ্যাসাগর মশাই একবার ডাকাতের ভয়ে পালিয়েছিলেন বাড়ি ছেড়ে। আমি বিদ্যাসাগরের চেলা। পরে শোনা গেল ডাকাত না, কয়েকজন বাইরের থেকে আমাদের ঘুম ভাঙাতে চাইছে। আদ্রা স্টেশন এসে গেছে। ঘুম চোখে হুড়োহুড়ি করে কম্বল চাদর গুছিয়ে নিতে হলো। বইটা পড়ে গেছে মেঝেতে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি ট্রেন ছেড়ে দিল। কোনো রকমে নেমে পড়লুম। প্ল্যাটফর্মে কয়েকজন দাঁড়িয়ে আছে আমার জন্য। এগিয়ে গেলুম তাদের দিকে। হঠাৎ দেখি সেই প্রতাপশালী ভদ্রলোকটি ছুটে আসছেন। কাছে এসে বললেন, আপনার চশমা? আপনি চশমা ফেলে যাচ্ছেন? আমি স্তম্ভিত। চশমা ছাড়া আমি প্রায় কানা, একটা অক্ষরও পড়তে পারি না। ভদ্রলোক আমার এই দারুণ উপকার করলেন কেন? তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। তার গন্তব্য আরও অনেক দূর। লোকের চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু পাশ ফিরে শোয়াটাই স্বাভাবিক ছিল। তবু আমার চশমাটা ফেরত দিতে শীতের মধ্যে তিনি গেঞ্জি পরে ছুটে এলেন কেন? তাই মানুষকে কিভাবে বিচার করব? মানুষ বড় রহস্যময়। তাই মানুষকে কিভাবে বিচার করব? মানুষ বড় রহস্যময়।